গুম, পক্ষান্তরে গুমের কোনো ডকুমেন্টেশন থাকে না। কেউ বলে না আমি তাদের তুলে নিয়ে গেছি, কেউ বলে না আমি তার বিচার করছি, কেউ বলে না আমি তাকে গ্রেপ্তার করেছি। জেনেছি যে ইলিয়াস আলী বেঁচে আছেন, তবে উনি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, অত্যন্ত গুরুতর। গত 5ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান পাওয়ার বিষয়টি আরো জোরালো হয়ে উঠেছে। শেখ হাসিনা সরকারের তৈরি আয়নাঘর থেকে মাটির নিচেও আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে এবং সেখানে যে টর্চার করার জন্য যে প্রসেস ব্যবহার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। চট্টগ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি, এই শিরোনাম দেখছেন। হাঙ্কের প্রিয় প্রথম আলোর মতিউর মোদি তীর্থ প্রভুপাদ এই টাইটেল করেছে। আসেন আমরা সেই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি। এই কানু শুধু বিএনপি জামাত না, আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল। আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না, আওয়ামী লীগের নিজেদের নেতাকর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক। 2016 সালে লুধিয়ারা বাজারে কানু আর তার ছেলে প্রকাশ্য দিবালোকে ব্রাশফায়ারে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে। এই ঘটনায় সেই সময় সমাবেশ কইরা তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী। এই যে ভিডিওটা দেখেন। সেই জীবন কর্মী মজুমদার আওয়ামী লীগের লোক আমাকে সেই ভোট দেয়, তাহলে আমরা তাকে কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মী আমরা মনে করবো? শুধু তাই নয়, সারা জীবন এই এলাকা সহ আশেপাশে এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, মানুষকে নির্যাতন করেছেন। সর্বোপরি আমাদের প্রবাস প্রত্যাগত আমাদের প্রিয় আওয়ামী লীগ কর্মী রানাকে সংসদ হত্যা করেছেন। এই আব্দুল্লাহ কানু নিজের চরিত্রকে ব্যবহার করার জন্য সেই যে কোনো জিনিস যে কোনো কাজে আপনাকে বিপদে ফেলে এই আব্দুল্লাহ কানু। অভিযোগ আছে আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া প্রবাসীরাই গলায় জুতার মালা দেয়, কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করত এই কানু। কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে 8টা মামলা চলমান আছে। টানা 2 বছর জেল খেটে গত 5ই আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল। তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে। বড়ই কামেল পরিবার আর কি। এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি, সংঘর্ষ, সংঘাত, সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু। আর মানুষের পাশেই পা ধরে ওই শাহিনের জানাজায় ক্ষমা চায়। ওই যে শাহিনের কথা কইলাম আর কি। আসেন এই শাহিনটাকে এটা একটু দেখি। 14 উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিন কুমিল্লা কারাগারে মারা যায়। এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না। কথিত আছে শাহিনকে কানুই হত্যা করে জেলখানার মধ্যে। তো এই শাহিনের জানাজায় আসলে এলাকাবাসী তোপের মুখে পড়ে। সেই সময় ওই সবার কাছে হাত জোর করে ক্ষমা চায়, মাঝে মাঝে হাত জোর করে ক্ষমা চায়। এরপর ওই নিজেই আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে কয়েক দফা মারধরের শিকার হয়। তখন মুক্তিযোদ্ধার খবর আসিল না, যেহেতু আওয়ামী লীগ মারিছে তাই কোনো সমস্যা নাই। এই আওয়ামী লীগের 16 বছর এই কানু অন্যের বাড়িতে ভাঙচুর, বিএনপি জামাত তকমা দিয়া অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা, প্রবাসে পাড়ি জমাইতে বাধ্য করা, এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত। এর আগে 2000 সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলে নানা ঘটনায় আলোচিত ছিল এই কানু। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলে ফাঁসি গাইছিল, কুটি যেন লুকাইছিল। বিএনপি সরকার চলে গেলে আবার স্বরূপে সে ফেরে। বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা, বাড়ি থেকে বের করে দেওয়া, অনেকের বাড়িঘর ভাঙচুর, মারধর, ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠায় দেওয়া, এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার আমলে 2013-14 সাল পর্যন্ত এলাকায় জামাত বিএনপির লোকজন আসতেই পারেনি। ওই অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কানুর ছেলে ওই যে বিপ্লব এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করে, অন্যদিকে ছিল ওই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাহিদ হাসান টিপু। ভোট ডাকাতি নিয়ে 2 পক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয়। এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয়। এরপর ঘটে যুবলীগ কর্মী সোহাগ হত্যার ঘটনা। এই সোহাগকে খুন করেছিল এই কানু। তো কানুক জুতার মালা পরানোর যারা কান্দাকাটি করিচ্ছেন তারা কি জানেন যে এর আগে কানু বহুবার মারধরের শিকার হয়েছিল, জেল খাটছে, মামলা খাইছে।
তো ওইগুলা যেমন মুক্তিযোদ্ধারা হিসেবে লাঞ্ছিত করার ঘটনা ছিল না, এটাও তেমনি। এইখানে মুক্তিযুদ্ধের কোনো লাঞ্ছনা হয়নি, লাঞ্ছনা হয়েছে কানুর ওই বদমাইশের। ওই করছিল কি, এই কানু এই যে লুধিয়ানা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালিম মজুমদার। এই আব্দুল হালিম মজুমদারকে এই কানু লাথি মেয়েরা পুকুরে ফেলে দিছিল। ওই ঘটনার জেরে এই ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে। এইটা ছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে, তো কানুরে আটক করে স্থানীয়রা। পরে তার গলায় জুতার মালা দেওয়া হয়। এক পর্যায়ে কানু জুতার মালা সরায় এলাকায় থাকার আকুতি জানায়। এই সময় এলাকা ছাড়ার হুমকি দিতে থাকে, তাকে ঘিরে থাকা লোকজন শুনে তারা বলতেছিল, আমরা তো থাকতে পারিনি, তুমি কেন থাকবা এই জায়গায়? পুরা গ্রামের মানুষের কাছে বাপ চাইতে নেবেন নিয়ম নেই, একজন এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাব? বাইতো না 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 আমরা চলে যাবেন, খাইয়েন না না আমরা প্রতি না না আমরা চলে যাবেন, আমরা বাইতে দেখতেছি না না আমরা দেখতেছি ওই সময় সে দুই হাত তুলে ক্ষমাও চায়। ওই অঞ্চলে কেউ ঘর বাড়ি বানাইতে গেলে সে ওখান থেকে চাঁদা নিত। এই যে আব্দুর রহমান অভিযোগ করছে, যার ভাইকে লাথি মেরে পুকুরে ফেলে দিছিল, সে বলছিল যে ওর ভাইয়ের কাছ থেকে 26 লাখ টাকা চাঁদাবাজি করে। এমনকি সে যখন ঘর নির্মাণ করে আব্দুর রহমান, তখন তার কাছ থেকে 7 লাখ টাকা চাঁদা দাবি করে। চান্দাবাজ এক বদমাইশ, মুক্তিযোদ্ধা সাজিছে। তোর মুক্তিযোদ্ধার গোষ্ঠী কিলাই। একজন সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হক, সে বলছে যে কানু গত 17 বছরে এলাকায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে, একাধিক হত্যা, বাড়িঘর ভাঙচুর, চাঁদাবাজির সাথে জড়িত, এবং স্থানীয়রা আগের ক্ষোভ থেকে ঘটনা ঘটাইছে। আর এই ঘটনায় জামাত 2 জনকে বহিষ্কার করে দিয়েছে দল থেকে, এবং মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানাইছে। আবার জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে। পোপের চাইতে বড় ক্যাথলিক হয়েছে জামাত। বিএনপি আবার মিছিল করেছে এই অপমানের প্রতিবাদে। কাউয়া মনে হয় আসলে মির্জা ফখরুলের বাসাত লুকিয়ে আছে। সত্যি সত্যি ওই যে কইছিল না, পালাবো কোথায়, দরকার হইলে মির্জা ফখরুলের বাসায় যে থাকবো, ঠাকুর গায়ে বাসা আছে না। পালাবো না, কোথায় পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। মির্জা ফখরুলের বাসাত না, মির্জা ফখরুলের কান্দার চাপিছে কাউয়ার ভূত। বিএনপির ধারণা আওয়ামী লীগ ভালোবেসে ওরা ভোট দিবে, ম্যাঙ্গো আর স্যাক দুটাই যাবে। আওয়ামী লীগ ভোট দিবি না বিএনপি, আর বিএনপির ভোটাররা কোনো আওয়ামী রক্ষককে ভোট দিবি না। কেস ক্লিয়ার। জামাতকেও ভোট দিবি না, ওরা ভোট দিতেই যাবি না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আব্দুল হামিদ। সব মিলিয়ে 10 বছরের বেশি সময় রাষ্ট্রপতির দায়িত্বে থাকার সুবাদে আব্দুল হামিদ বঙ্গভবনকে রীতিমতো নিজের বাসা বাড়ির মতো ব্যবহার করেছেন। অভিযোগ রয়েছে, বঙ্গভবনকে জলসাঘরে পরিণত করেছিলেন আব্দুল হামিদ। তার আমলে বঙ্গভবনের কিছু পদস্থ কর্মকর্তা লুটপাটের সিন্ডিকেট গড়ে তোলেন। নিজের মন মতো জীবনযাপন করার জন্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বঙ্গভবনে একটি এক্সক্লুসিভ সুইমিং পুল নির্মাণ করেন। 2017 সালে গণপূর্ত অধিদপ্তর 20 কোটি টাকা ব্যয়ে ওই সুইমিং পুল নির্মাণ করে দেয়। সুইমিং পুলের পাশে পোশাক পরিবর্তনের জন্য 2টি কক্ষ নির্মাণ করা হয়। এতে করে দেশের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত বঙ্গভবনের অঙ্গচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ স্থাপত্যবিদদের। গণপূর্ত অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির জন্য বঙ্গভবনে সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণ বাবদ প্রথমে বরাদ্দ হয় 8 কোটি টাকা। পরে বঙ্গভবনের চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দের পরিমাণ বাড়িয়ে 20 কোটি টাকা করা হয়। সুইমিং পুল নির্মাণে বিপুল অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে বঙ্গভবনের হিসাব বিভাগেও। সরেজমিন দেখা গেছে, বঙ্গভবনের রাষ্ট্রপতির কার্যালয় ও দরবার হলের পর রাষ্ট্রপতির পরিবারের আবাসনের পেছনের অংশের পূর্ব পাশে সুইমিং পুল নির্মাণ করা হয়েছে। পাশে পোশাক পরিবর্তনের কক্ষ ও বারবিকিউ পার্টি করার সব ধরনের আয়োজন রয়েছে। বঙ্গভবনের একজন কর্মচারী গণমাধ্যমকে জানিয়েছেন, এখানে আগে বাগান ছিল। বঙ্গভবনের হিসাব বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতির কার্যালয়ের জনক বিভাগের সচিব সম্পদ বড়ুয়ার বিশেষ তদারকিতে সুইমিং পুল নির্মাণ ব্যয় দ্বিগুণেরও বেশি করা হয়েছে। প্রকল্পের ব্যয় প্রথমে 8 কোটি টাকা ধরা হলেও পরে তা বাড়িয়ে 20 কোটি টাকা ধরা হয়। এই প্রকল্পে সরকারের অতিরিক্ত 12 কোটি টাকা ওই সময় বঙ্গভবনে গড়ে ওঠা সম্পদ বড়ুয়া সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সাবেক সচিব সম্পদ বড়ুয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ফোনে একাধিকবার কল করা হলে ও বার্তা দেওয়া হলেও তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দৈনন্দিন কার্যাবলী সম্পর্কে কর্মচারীরা জানান, প্রতিদিন সন্ধ্যার পর অফিসিয়াল কার্যক্রম শুরু করতেন তিনি। সে সময় তার একান্ত ঘনিষ্ঠ কর্মকর্তা ছাড়া আর কেউ কার্যালয়ে অবস্থান করতেন না। রাত 11টার পর বঙ্গভবনের মূল কমপ্লেক্সে বসত মদের আসর। সেখানেই প্রতিদিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনা রশিদ ও তার ঘনিষ্ঠরা উপস্থিত থাকতেন।
এদিকে বঙ্গভবনের নকশায় পরিবর্তন এনে সুইমিং পুল নির্মাণের ঘটনা জানতে পেরে বিস্ময় প্রকাশ করেছেন স্থাপত্যবিদরা। তাদের মতে এতে করে দেশের ইতিহাস ঐতিহ্যের ধারক বঙ্গভবনের অঙ্গচ্ছেদ করা হয়েছে। এ বিষয়ে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার প্রেস সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদিন এ বিষয়ে বলেন, সাবেক রাষ্ট্রপতি এখান থেকে চলে যাওয়ার পর আর কারোর সঙ্গে যোগাযোগ নেই। ফোন করলেও তিনি এখন আর ধরছেন না। আফসারা নাজ। দর্শক দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।